ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি আমার সি সেকশন ডেলিভারির পর আমার একটা সি সেকশন যে ইনফেকশন হয়েছিল সেই ঘটনার সেকেন্ড পার্ট নিয়ে। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার অপারেশন হওয়ার আগের ঘটনাগুলি, আমার অপারেশন হওয়ার পর কী কী ঘটেছিল এবং আমার অপারেশন হওয়া এবং কী কারণে আমার দ্বিতীয়বার আবার অপারেশন করতে হয়েছিল, পুরো ঘটনাটা আজকে আমি তোমাদেরকে পুরোটা খুলে বলবো। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেতে পারে, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে সব বুঝতে পারবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো চলো। তো তার হাজব্যান্ড আমাদের রুমে আসে, তারপর বলে যে আমি জিজ্ঞেস করি অপারেশন হয়ে গেছে, সব ভালো আছে। ও জানছে যে হ্যাঁ সব ঠিক আছে, অপারেশন হয়েছে, ক্লিয়ার। তারপরে নেক্সট দিন আমরা জানতে পারি যে ওর ওই জায়গাটা অপারেশন হয়েছে এবং সেই জায়গাটা ক্লোজ করা হয়নি। মানে মানে যে সি সেকশন যে জায়গাটায় হয়েছিল আমাদের পেটের মধ্যে, সেই জায়গাটা অপারেশন হয়েছে কিন্তু সেই জায়গাটা ক্লোজ হয়নি, পুরো ওপেন রয়ে গেছে। সেই জায়গাটা নাকি প্রত্যেকটা দিন ড্রেসিং করা হবে। আমরা তো শুনে পুরো অবাক, আমাদেরকেও এই জিনিস করতে হবে। তো যাই হোক, ছবি দেখাই। ছবি দেখে আমার যখন ছবিটা হলো, ছবিটা দেখে বললো যে ওদের যতটা যে পরিমাণে ওদের ছড়িয়ে আছে তার তুলনায় আমার অনেকটা কম। ঠিক আছে, আমার অতটা পর্যন্ত ছড়ায়নি। থ্যাঙ্কস টু আমার যে ড্রেসার ছিল সে ভীষণ ভালো ছিল, তার ড্রেসিংটা এতটাই ভালো হয়েছিল, সে আমার পুরো ড্রেসিংটা সত্যিই ভীষণ ভালো করেছিল এবং তার ড্রেসিংয়ের জন্য আমি এতটা বেঁচে গেছি। মানে টাকা পয়সা তো বাদ দিলাম, যে মানে তার ড্রেসিংটা সত্যিই আমাকে অনেক উপকার করেছে, আমার ড্রেসিং করাটা সত্যিই অনেক উপকারের ছিল। ঠিক আছে, তো যাই হোক, আমাকেও জানলাম যে আমাকে অপারেশন করা হবে এবং ওদের মতো আমাকেও সেই জায়গাটা ওপেন রাখবে। এবার ব্যাপার হচ্ছে, যেদিন আমার অপারেশন হয় তার আগে আমি যখন ডক্টর দেখাই, আমার বাচ্চাকেও ওখানে ডক্টর দেখানো হয়, নানা রকম পরীক্ষাও করা হয়। আমার বাচ্চাকে দেখানোর পর আমার বাচ্চার যে সমস্যাটা হচ্ছিলো পটি, তাছাড়া আমার বাচ্চার কোনো প্রবলেম ছিল না। ডাক্তার বলে একদম বাচ্চা সুস্থ, কোনো প্রবলেম ওর নেই। আমার বাচ্চাকে পটির জন্য ডক্টর ওষুধ দেয়, দেখে আমার বাচ্চার পটির ওষুধ রাত্রিবেলায় দেওয়ার পর সকাল থেকে আমার বাচ্চার পটি একদম ঠিক হয়ে গেছিলো। আমি সত্যি বলতে, আমি পরের দিন সকালবেলায় তো আমি ভর্তি হতে চলে এসেছি, অ্যাডমিশন নিতে চলে এসেছিলাম নার্সিংহোমে। আমাকে অ্যাডমিশন করানো হয়েছিল, সেদিন আমার বার্থডে ছিল, যেদিন আমার অপারেশন হয়। তো সেই দিন আমি আসি হসপিটাল, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায় ওখানে। তো যাই হোক, তো বলবো, আমার যখন অপারেশন হয় আমার বাচ্চাটাকে ফেলে আসি, মানে আমার বাচ্চাটাকে একা রেখে এসেছি আমার মায়ের কাছে। আমার বাচ্চাকে ছেড়ে আমি সেদিন প্রথম থাকবো। আমার ভিতরে যে কি হচ্ছিল আমি সেটাকে কাউকে বোঝাতে পারবো না। আমি যখন নার্সিংহোমে গেলাম, আমাকে ভর্তি করা হলো, আমি যখন ওখানে আছি, আমার একটা টাইম আমি শুধু আমার বাচ্চাটাকে মিস করছিলাম, যে ও কী করছে, শুনু কী করছে, শুনু কী করছে, ও ঠিক আছে তো, ও কাঁদছে না তো, আমার শুধু এই জিনিসটা মনে হচ্ছিল। তার উপরে কি বলবো, আমার যখন অপারেশন হবে তো আমার জায়গাটায় চ্যালেঞ্জ করা হলো, জায়গাটা আমার চ্যালেঞ্জ করা হলো, চ্যালেঞ্জ করলো, সব রকম পরীক্ষা ওখানেই করলো, নানা রকম টেস্ট করে। তো সব রকম তার আগে নানা রকম টেস্ট নিয়েছে, যাই হোক সব রকম প্রিপারেশন তার আগে হয়ে গেছে। এবার কি হয়, যে সুগার টেস্ট করতে থাকে, যেদিন আমাকে প্রথম মানে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে মানে রুম থেকে, তার আগে আমার সুগার টেস্ট করে। সুগার লেভেল এতটা কম ছিল, এতটা কম হয়ে গেছিলো, মানে আমরা ভাবতে পারছি না কেন হয়েছে এই জিনিসটা। 21 না 13 এরকম কিছু একটা সুগার লেভেল দাঁড়িয়ে গেছিলো আমার। আমাকে আবার মানে যে আমাকে যে নিয়ে যাবে, যেখানে আমাকে বসানো হয়েছিল হুইল চেয়ারে, সেখান থেকে আবার আমাকে বেডে বসিয়ে দেওয়া হয়। যে তারপর নানা রকম সুগার বাড়ানোর জন্য কিছু একটা চালায়, এরকম একটা কাঁচের শিশি ধরনের কিছু একটা, জানি আমাদের কিছু একটা মেডিসিন যেগুলো চালায় যার জন্য সুগার লেভেলটা যেন বেড়ে যায় তার জন্য। তো সেটা আমাকে দেয়, কিছুতেই বাড়ে না। আমার প্রত্যেকটা আঙুলে 2-3 বার 4 বার করে সুগার টেস্ট করা হয়ে গেছে তখন, প্রত্যেকটা আঙুল। এমনকি এখানে যখন আর সম্ভব হলো না হাতগুলোতে, তখন চলে গেল পায়ে। পায়ে এরকমভাবে ফোটাতে থাকে এবং পরীক্ষা হতে থাকে ব্যাঙ্গালোরে। তো আমাকে নিয়ে যাওয়া হলো, যখন একটু বাড়লো 32, তখন আমাকে হুইল চেয়ারে নিয়ে আবার আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি তখন তো ভীষণ ভয় লাগছে। আমার সিজারের টাইমে আমার একটু ভয় লাগেনি, কিন্তু ওখানে গিয়ে আমার এতটা ভয় লাগছিল আমি কিছু বোঝাতে পারবো না। তো যাই হোক,
তো আমাকে নিয়ে যাওয়া হয়, ওখানেও পরীক্ষা করে যে সুগার লেভেল যেমন তেমন করে 35-এ আসে। তো ঠিক আছে, বললো যে অপারেশন করা যাবে, এরকমভাবে আস্তে আস্তে বাড়তে থাকে আমার লেভেল। তো আমাকে নিয়ে যায় ওখানে, তো মানে এরকম সুবিধা না, এরকম ওয়েটিং রুম থাকে, মানে অপারেশন থিয়েটার ঢোকানোর পরে আর পরপর প্রচুর অপারেশন থিয়েটার। আমি একটা জিনিস বলি, ওখানে না অপারেশন থিয়েটারগুলো সম্পূর্ণ আলাদা। আমি যে নার্সিং হোমে ছিলাম পুরোটা পুরো অ্যালুমিনিয়ামের দেওয়াল, সিলিং, ঠিক আছে। যাই হোক, তো আমার অপারেশন হয়, অনেক অনেক ঘন্টা ধরে অপারেশন চলে, অনেক ঘন্টা ধরে, প্রায় অনেক ঘন্টা, ঠিক আছে, অনেক ঘন্টা ধরে সেই অপারেশন চলে। আমার যখন অপারেশন চলছিল, আমার অপারেশন এক্সপিরিয়েন্সটা বলি, আমার যখন অপারেশনটা চলছিল তো মাঝামাঝি টাইম যখন হয়, মানে আমার অপারেশনটা মাঝামাঝি অবস্থায়, তখন কিন্তু আমার ওই জায়গার অবশ আস্তে আস্তে কাটতে থাকে। মানে আমি বুঝতে পারি, আমার ব্যথাটা ফিলিংস হতে লাগে, যে আমার ব্যথাটা আমি বুঝতে পারতে থাকি, ঠিক আছে। আমি তখন হালকা আওয়াজ করতে থাকি, আমাকে ওরা হিন্দিতে জিজ্ঞেস করে যে কী হয়েছে, আমি তখন তাকে বলি আমার এরকম লাগছে, যাই না, তারপর ওরা কিছু করে, ঘুমের ওষুধ দেয় বা যাই হোক না কেন, কিছু যাই না কি করে। তো তারপর আমি আর কিচ্ছু জানি না, আমি তখন আমাকে নিয়ে চলে গেছে ওখানে, আর একটা ওয়েটিং রুম থাকে অপারেশন থিয়েটারের পরে, যখন পুরোপুরি নর্মাল অবস্থা হয় তারপর ওরা বেডে দেয়। তো সেখানে আমাকে নিয়ে গেছে, সেখানে অনেকক্ষণ থাকার পর আমাকে দেয় বেডে। তো একটা কথা বলি যে সেই টাইমে আমার যখন অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে আমার মা আমার বাচ্চাকে নিয়ে আমার কাছে আসে দেখতে আমাকে, মানে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে, যে আমার বাচ্চাকে আমাকে দেখাতে নিয়ে আসে, আমি বারবার দেখতে চাইছিলাম। তো আসে আমাকে দেখাই চলে যায়। তো সারাটা রাত ওকে ছাড়া আমাকে বেডে দিয়ে দেয়। আমার কিন্তু ওকে মনে পড়ছিল ভীষণ করে, আমি কখনো থাকিনি ওকে ছাড়া, ওই প্রথম আমি ওকে ছেড়ে থেকেছি। তা সেটাও আমার বার্থডের দিন রাত্রে। আমার কাছে ভীষণ কষ্টকর ছিল সেই টাইমটা, আমার তো কষ্ট হচ্ছিলই, আমার শুধু মনে হচ্ছিল আমাদের যে অপারেশন হয়েছে তারপর থেকে প্রত্যেকটা দিন ড্রেসিং হবে, ডক্টর এখনও পর্যন্ত কখনো মানে আমাদেরকে গ্যারান্টি দেয়নি যে আমরা সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাবো, আমাদের ইনফেকশনটা আর কখনো এখন তুমি সুস্থ হয়ে যাবে, কিন্তু তোমার যে 5 মাস পর, 6 মাস পর, 1 বছর পর যে তোমার ফিরে আসবে না, তার কোনো গ্যারান্টি কিন্তু ওরা দেয়নি, ঠিক আছে। আমরা শুধু ভাবতাম যে আমাকে সুস্থ করে দাও আমার বাচ্চার জন্য, এই জিনিসটা আমার মনে হয়েছে। তো ওখানে আমি অ্যাডমিশন ছিলাম রাত্রিবেলা, আজ রাত্রে, তখন আমি যেহেতু ব্রেস্ট ফিডিং করাতাম সকাল থেকে রাত্রি, মানে আমার যেহেতু ব্রেস্ট ফিড করাতাম সেই জন্য বারবার মানে আমার ব্রেস্টের মধ্যে মিল্ক চলে আসছিলো, ঠিক আছে, দুধ চলে আসছিলো 15 মিনিট অন্তর অন্তর। শুধু আমার পুরো জামা কতবার চেঞ্জ করতে হয় বলুন, তারপর এসে শুধু ড্রেস চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, বের করে পাম বোতল দিয়ে। এবার রাত্রিবেলাতে কি হচ্ছে, যখন আমার অপারেশন হয়ে গেছে তখন কি হবে, এবার শুয়ে শুয়ে তো আর ব্রেস্ট মিল্ক তো বের করা যায় না, আমাকে ওরা ওখানে কিন্তু অপারেশন হয়ে যাওয়ার পরে কিন্তু ওরা সেদিনই হাঁটাবে আপনাকে, আমাকে সেদিন মানে তোলানোর চেষ্টা, আমি উঠতে পারিনি আমি উঠতে একদমই, ওরা কিন্তু রাখে না, ওরা নেক্সট দিন কি তারপরে এরকমভাবে ওরা ছেড়ে দেয়, যত বড়ই অপারেশন হোক, ঠিক আছে, ওরা হাঁটিয়ে আপনাকে ছেড়ে দেয়, বাথরুম করাবে, ইউরিন পাস করিয়ে আপনাকে ছেড়ে দেবে। তো আমাকে চেষ্টা করায় তো ইউরিন পাস করানো, কিন্তু পাস হয় না। তো তারপর আমাকে কী করে ক্যাথেটার দেয়, ক্যাথেটার ওখানে ব্যবহার করে, যেহেতু বাথরুম হচ্ছিল না, পুরো পেট ফুলে গেছিলো, ক্যাথেটার ব্যবহার করে। তারপর কি হবে, যেহেতু বারবার ওরকমভাবে মিল্ক আসছে, ওখানকার নার্স সিস্টাররা বেডটা হালকা করে উঁচু করে, হালকা করে উঁচু করেও সম্ভব হচ্ছিল না, আমাকে ওই অবস্থায় যথেষ্টভাবে উঁচু করতে হয়, যেহেতু আমাকে মিল্ক বের করতে হবে, কিছু উপায় নেই। অত কষ্ট করে ওই যে সিস্টার, সে ভীষণ, ওটা সিস্টার সবাই ভালো ছিল, ওরা প্রত্যেকেই আমার ওই জায়গার মিল্কটা বের করে, বারবার এসে বারবার সারা রাত ধরে এরকমভাবে বের করে। তো ওটা চলে। মাঝরাত্রির দিকে আমার ওই জায়গায় পেন হয়, প্রচণ্ড ব্যথা করছিল, হঠাৎ করে ওরা এসে আবার চালায়, ওষুধ চালায়, ওরা সবসময় কিন্তু রেডি থাকে, সত্যিই ভীষণ ভালো জায়গা, ট্রিটমেন্ট ভীষণই ভালো, ভীষণ ভালো। তো ওরকমভাবে ওষুধ চালায়, কিছু অনেকক্ষণ টাইম লাগে, একটা টাইম তো লাগে যে ব্যথাটা কমতে, ব্যথাটা ভালো হতে, তো সেই টাইমটা তো লাগবেই। এরকম হয়, পরের দিন এরকমভাবে সকাল হয়, ওরকমভাবে চলে, যেরকমভাবে নার্সিংহোমে থাকি, সকালবেলা হয়। এবার দুপুর টাইমে হবে ফার্স্ট আমার ড্রেসিং ওখানে, আমার শুধু মনে পড়ছিল বাড়িতে ওইভাবে কষ্ট পেয়েছি, এত এরকম ড্রেসিং, আবার ড্রেসিং, যে জায়গাটা তো ওখানে তো না এরকমভাবে করছিল, আর এখানে পুরো জায়গাটা কাটা, পুরো খোলা, সিজার তো হয়েছিল এতটা জায়গা, আর এখানে পুরো পেট গোটাটাই খোলা,
তো ওখানে কি হয়, আমাকে নিয়ে যায়, মানে বেডটা নিয়ে যায়। আমার বেডটা হালকা উঁচু করা ছিল, ড্রেসিং রুমে ঢোকায়। ড্রেসিং রুমে অনেক বেড থাকে, প্রচুর পর বেড থাকে, তো আমাকে তো ওই বেডেই নিয়ে যায়, ওই বেডটাই ঢুকিয়ে দেয়। ঠিক আছে, আমার বেড চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। তো ওখানকার এতটাই ভালো যে ওখানে পরপর বেড থাকে এবং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে, কেউ কারোর দেখতে পাবে না, প্রত্যেকটা ভীষণই ভালো। ঠিক আছে, তো আর ওখানকার এমন ব্যাপার যে আপনি ঢুকবেন, তো আপনার চাদর, আপনার যে চাদরটা ঢাকা দেওয়া হবে, আপনার যে বেডশিট এবং প্রত্যেকটা জিনিস সঙ্গে সঙ্গে আপনি বেরিয়ে চলে আসবেন, আপনার সাথে সাথে সেই জিনিসগুলো বেরিয়ে আসবে, এবং আপনার যে জিনিসগুলোতে ড্রেসিং করা হচ্ছে সেই জিনিসগুলো চলে আসবে এবং নতুন জিনিস ঢুকবে সেই মুহূর্তে, পরপর ঢুকতে থাকবে। ঠিক আছে, তো এরকমভাবে আমাকে দেওয়া হলো। প্রথম ড্রেসিং হবে, জায়গাটা আমি হালকা দেখতে পেয়েছি, জানেন জায়গাটাতে হালকা করে কয়েকটা সুতো দিয়ে রেখেছে, হালকা করে, যাতে কোনোভাবে ব্লাড বেরিয়ে না আসে, চাপ মানে ফেটে না গিয়ে। তো আমি হালকা দেখতে পেলাম যে ওখানে কয়েকটা কালো কালো সুতো দেখতে পেলাম, 3-4টে আমি কিন্তু দেখেছিলাম, সব দিকে তো হালকা করে কয়েকটা দিয়ে রেখেছে ফাঁক দিয়ে যাতে। ঠিক আছে, আমি আর তাকাই না, আসে ডক্টর, প্রথম ড্রেসিং করে ওই জায়গাটা, সেই যে কষ্ট আপনাদেরকে কী বলবো। এইভাবে আমার ছুটি হয়, এইভাবে প্রথম দিনের ড্রেসিংটা হয়ে যায়, ওই জায়গায় সেলাইন দেয়। কি বলবো আপনাকে, যে মানে কি বলবো, যে ওই জায়গাটা এখন ড্রেসিং করতো, তখন যে সেলাইনটা ঢালতো ওই জায়গায়, মনে হতো যেন কোনো পুকুরে বা কোনো একটা বড় জায়গার মধ্যে, কোনো পাত্রের মধ্যে জল ঢালা হচ্ছে, কল 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 করে এইভাবে আওয়াজ হতো। প্রত্যেকটা যন্ত্রপাতি যেভাবে পরিষ্কার করা হতো, প্রচণ্ড কষ্ট। যাই হোক, তো হাঁটতে হতো, হাঁটাতে হতো, সোজাভাবে পা ফেলতে পারতাম না, হাঁটতে হতো তবুও। যাই হোক, তো সেই দিন ড্রেসিং হয়, আমাকে আবার বেডে নিয়ে যাওয়া হয়। তারপর রাত্রিবেলায় আমার ছুটি হয়। এবার ছুটি হওয়ার আগে প্রত্যেকটা দিন 2টো করে ইঞ্জেকশন ছিল, 5 দিন পর পর। তো আমার এমন অবস্থা হয়েছিল, পুরো হাত ফুলে গেছিলো ওই জায়গায়, আর চ্যানেলের মধ্যে কোনোরকমভাবে কোনো কাজ হচ্ছিল না। তারপর আমার ওই চ্যানেলটা খুলে নেক্সট একটা চ্যানেল করা হবে, সেই জন্য চ্যানেল করতে থাকে। ঠিক আছে, এই হাতে ও হাতে কোনো জায়গায় কিন্তু আমার শিরা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওখানে কারোর সিস্টারের কোনো দোষ নেই, ওখানে কিন্তু আমার একটা এরকম একটা যন্ত্র ছিল, যেটা লাল রঙের আলো জ্বলতো, দেখতো কোথায় শিরা আছে কীভাবে। অনেক চেষ্টা করেছিল, ওদের কারোর কোনো দোষ নেই, ওরা অনেক চেষ্টা করেছিল, কোনোভাবেই ওই শিরাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্ট করে আমার এরকম একটা জায়গায়, এই জয়েন্ট এরকম একটা জায়গাতে আমার শিরাটা খুঁজে পেয়েছিল, যার জন্য আমাকে হাতটা পুরো সোজাভাবে রাখতে হতো, এইভাবে রাখতে হতো। 5টা দিন এইভাবে আমার হাত ছিল, ডান হাত। ঠিক আছে, এইভাবে আমি বাড়ি যাই, বাড়ি বলতে কি সেই মুহূর্তে যে রুমে ছিলাম সেটাই আমাদের বাড়ি। তো সেইভাবে আমি বাড়ি যাই, আমার বাচ্চাটাকে আমি দেখতে পাই, এটাই আমার সব থেকে বড় শান্তি ছিল। আর সব থেকে বড় কথা কি জানেন, আমি তো সাফার করেছি, তার সাথে আমার বাচ্চাটা সাফার করেছে। আমার কাছে আমি ওকে কোলে নিতে পারতাম না, আমি ওকে ব্রেস্ট ফিড করাতে পারতাম না। যখন ব্রেস্ট ফিড করানো হতো, মা আমাকে এইভাবে ধরে থাকতো বাচ্চাটাকে, মা আমাকে তুলে দিত আমার কোলে, ওর পাটাকে ধরতো যাতে ও লাথি না মেরে দেয়, এরকমভাবে এইভাবে দূরে সরিয়ে ওকে ব্রেস্ট ফিড করাতাম। ওকে ভালো করে কোলেও নিতে পারতাম না। তো এইভাবে চলতে থাকে প্রত্যেকটা দিন ড্রেসিং। সারাটা দিনের মধ্যে কি সকাল দিকে খাওয়াই দেয়, মানে সকালবেলায় খাবারটা খেয়ে ড্রেসিং করতে যাওয়া, ড্রেসিং করতে গিয়ে অনেকটা টাইম হয়, এরকমভাবে চলে। কী বলুন তো, শুধু আমার কষ্ট না, আমার হাজব্যান্ড আমার সঙ্গে যেত হসপিটালে, যে কাজগুলো সেগুলো তো করতো, ঠিক আছে, টুকিটাকি বাজার টাজার করতো, কিন্তু আমি সত্যি বলতে আমার মা বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার বাবা মা ওখানে আমাকে খাওয়াতো, আমার খাবার দাবার রেডি করতো আমাদের ওখানে। দেখুন, আমার মায়ের পক্ষে তো সম্ভব ছিল না আমাদের হাজার গুলো সবজি, অনেক সবজি করা, একটাই সবজি বানাতো, ভাত দিয়ে মাছ হোক, মাংস হোক, ডিম হোক, এরকমভাবে কিছু একটা বানাতো, আর ভাত হতো। ঠিক আছে, বাচ্চাটাকে দেখা, বাচ্চার যত্ন করা, বাচ্চাকে ধোয়ানো, মোছানো, খাওয়ানো। এবার ব্যাপারটা কী হয়েছে, যখন আমার অপারেশন হয়েছিল আমি এতটাই কমজোর হয়ে গেছিলাম যে আমার ব্রেস্ট মিল্কে ওর কিন্তু সেই মুহূর্তে ওর খিদে মিটতো না। ওকে কয়েকবার, ওকে 2-3 বার কিন্তু দিতে হতো, যে ফর্মুলা মিল্ক দিতে হতো, ওকে ব্যবহার করতে হতো, কিছু করার ছিল না, উপায় ছিল না। এবার আমাকে প্রচুর হাই প্রোটিন খেতে বলেছিল, আমাকে বলছে 2টো করে 3টে করে এরকম ডিম খেতে, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না, আমি খেতে পারতাম না। একটা খেতাম, 2টো খেতাম, ফল খেতাম, মা ছাড়িয়ে দিত, এরকমভাবে চলতো। মা এত মানে সবজি কাটা,
জামা কাপড় ধোয়া, মেলা, সব বাচ্চাকে দেখা, সব রান্না করা, একটু আমার মায়ের যে কী কষ্ট হয়েছে। আমার মা কিন্তু সুগারের পেশেন্ট, আমার মা সেই জায়গায় সুগারের সঙ্গে কোলেস্ট্রল দেখা দিয়ে দেয় ওইখানে, আমার মায়েরও প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে চলতে থাকে। আমার বাচ্চাকে আমি সেইভাবে পাই না, আমার মাও, আমার বাচ্চাও আমাকে সেইভাবে পায় না। দুজনের কাছে সেই দিনটা মানে কী যে ভয়ঙ্কর, কী বলবো। এইভাবে প্রত্যেকটা দিন আমাদেরকে যেতে হয়, ড্রেসিং করতে হয় এবং বাড়ি আসতে হয়। প্রত্যেকটা দিনের ড্রেসিং, ওখানে 1.5 মাস ওভাবে যাওয়া আসা মিলে আমাদের 1.5 মাস লেগে যায় ব্যাঙ্গালোরে থাকা। ব্যাঙ্গালোর থেকে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি আবার ফেরার মধ্যে আমাদের 1.5 মাস টাইম লাগে। তো এইভাবে আমাদের ড্রেসিং চলতে থাকে প্রত্যেকটা দিন। সেই তো যাই হোক, ওরকমভাবে আবার চলে আসে একটা টাইম, ড্রেসিং যখন প্রত্যেকটা দিন ডক্টরকে জিজ্ঞেস করতাম, ডক্টর ভালো হবে? ডক্টর কখনো বলতো না যে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি ভালো হয়ে যাবে সম্পূর্ণরূপে, ঠিক আছে। যাই হোক, তো আমার একটা জিনিস ছিল, আমি প্রত্যেকটা দিন বলতাম ডাক্তার ঠিক হয়েছে, ডক্টর, মানে আমি হিন্দিতেই বলতাম, আমরা হিন্দি বুঝতো যেহেতু, যেরকম ডক্টর ঠিক হয়েছে, কবে ভালো হবো, কবে বাড়ি যেতে পারবো, এরকমভাবে চলতে থাকতো, ঠিক আছে। এরকম করতে করতে যখন একটা টাইম আসলো, বললো যে এরকম তুমি এবার বাড়ি যেতে পারবে, এরকম অপারেশন এবার ক্লোজ করতে। আমরা ভাবছি যে যেহেতু এই জায়গাটা আছে নর্মালি সেলাই করে দেবে, ক্লোজ হয়ে যাবে, কোনো কিছু নয়। তো এরকম নয়, আবার সেটা জায়গাটা অপারেশন হবে, যেরকম অপারেশন আগে হয়েছিল সেই জায়গাটা কাটাকুটি করে অপারেশন, তারপর সেলাই। আবার সেম জিনিস। আমি তখন মানে ডক্টরকে যখন ওখানে করি, মানে অপারেশনের আগে পিএসসি হয়, মানে যারা ইঞ্জেকশন দেয়, মানে কি বলে, ওখানে পিএসসি হয় যে আমার কী প্রবলেম কী না সব কিছুটা কিন্তু জানে, ঠিক আছে। তো আমি তখন বলেছিলাম যে আমার এরকম অবস্থা কেটে গেছিলো, আমার অবস্থা বেশি থাকে না। তো ওরা সেই জন্য ভীষণভাবে প্রিপারেশন নিয়েছিল, আমাকে জিজ্ঞেস করেছিল যে এরকম কতদূর পর্যন্ত, ওরা দেখেছিল পরীক্ষাটা কতদূর পর্যন্ত হচ্ছে, এবং বলেছিল যে এরপর যখন তখন মানে সেন্স চলে আসতে পারে, তো বি প্রিপারেড, এরকম বলে রেখে বলছিল। আমি শুনতে পাচ্ছিলাম। তো আমার সেখানে কিন্তু যখন একদম লাস্ট মুহূর্ত, সেই টাইমে আমার মানে মানে আমি বুঝতে পারতে থাকি, আমার মানে অবস্থা কাটতে থাকে, মানে পুরোটা হয়ে যাবে, তখন ওরা বলে যে আর বেশি নেই, একটু ওয়েট করো। তো এইভাবে আমাকে তারপর পেরে নিয়ে যায়। আমার এই প্রথম ওখানে ওই লাস্ট অপারেশনটাতে আমার কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, প্রচণ্ড, একদমই এত কাঁপছিলাম আমি, প্রচুর ঠান্ডা লেগেছিলো। তো ওখানে আমাকে একটা মানে এটার সামনে দেয়, যাই হোক, তারপর ওরা যায়, ওরা ওদের যন্ত্রপাতি, যাই হোক। সো ফ্রেন্ডস, তো আমার লাস্ট অপারেশনটা কমপ্লিট হয়। আপনার লাস্ট অপারেশন হওয়ার পরের দিন আমাকে ছুটি দিয়ে দেওয়া হয়। তো ছুটি হয় আমার, মানে ছুটি দেওয়া হয় বলতে কি, আমাকে আমার নার্সিংহোম থেকে ছুটি দেওয়া হয়। তো আমাকে আবার যেতে হয় ড্রেসিং করতে, মানে ওই সেলাইয়ের ড্রেসিংটা করতে। সেলাইয়ের ড্রেসিং করি এবং কয়েকদিন পর আমার ছুটি, 4-5 দিন পর আমার ওখান থেকে ছুটি হয়ে যায়। তো আমাকে বলা হয় যে বাড়ি গিয়ে আমার মানে তুমি ছুটি দিয়ে দেয় যে তুমি বাড়ি যেতে পারো, বাড়ি গিয়ে তুমি সেলাই কাটতে পারো। তো বাড়ি আসি, আমার ট্রেন জার্নি করে আবার বাড়ি আসি ওই অবস্থাতে, বুঝতে পারছেন কতটা কষ্টকর। আমরা চেয়েছিলাম প্লেনে আসতে, কিন্তু সেই টাইমে প্লেনের ভাড়াটা এত বেশি হয়ে গেছিলো, আমাদের আর ক্ষমতা ছিল না আসার। তো যাই হোক, আমাদের ছুটি হয় চেক আপ হয়ে। তো আমি বাড়ি আসি। তো আমাদের একটা ওষুধ, আমাদেরকে অনেক যে ওষুধগুলো দেয় সেটা 6 মাস চালাতে বলে। সেই 6 মাস আমরা আমি ওষুধ চালাই। তো সেই ওষুধগুলো কমপ্লিট করা হয়। তো এটাই আমার কাহিনী। সত্যি কথা বলতে একটা কথা আমি বলতে চাই যে মানে তোমরা বুঝতে পারছো যে আমার, তাহলে বুঝতে পারছো 4 মাসের মাথায়, সিজারের 4 মাসের মাথায় আমার আরও 2টো অপারেশন হয়। তো মোট আমার 4 মাসের মধ্যে 3টে অপারেশন, এতগুলো বড় অপারেশন। কি বলো তো, অনেক চেষ্টা করি, কিন্তু জানো তো সেই ক্ষমতাটা আজ আর নেই, একটুতেই হাঁপিয়ে পড়ি, ঠিক আছে। খুব কষ্ট হয়, যেটুকু করি, হ্যাঁ হাঁটি চলি ঠিকই আছে, সব দৌড়ানো সবই করি, কিন্তু যেগুলো করার, কিন্তু সেই ক্ষমতাটা আজ আর নেই। একটুতেই হাঁপিয়ে পড়ি, একটুতেই কেমন ভিতর কেমন করে, ঠিক আছে। সেটা অনেকেই বুঝবে না, অনেকেই সেটাকে নিয়ে হাসি ঠাট্টা এইসব করে, হয়তো সেই ক্ষমতাটা আর কখনো আসবে না, জানি না আসবে কি না। তো কি বলতো, আমার এই যে এত কিছু, সব কিছুই আমার বাবার জন্য। আমার বাবা একটু জেড সব করেছে, আমার মাও অনেক কিছু করেছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার সাথে ছিল ওখানে, তারও একটা কৃতিত্ব রয়েছে, কিন্তু এটাই আমার কাহিনী। তো হয় আবার ব্যাপারটা এবার তার মধ্যে হলো, সেইবার
আমার লাস্ট অপারেশন হয় তখন আমার বাচ্চা তো একটু বড় হয়েছে, 3 মাস জায়গায় তখন 4 মাস হয়েছে। 4 মাসের মাথায় তখন আমার বাচ্চা তখন আমাকে সারাদিন অতটা খুঁজতো না, কারণ আমি যেহেতু সারাদিন থাকতাম না, রাত্রের টাইমটা তোর কাছে থাকতাম, সেই টাইমটা আমার মায়ের খুব কষ্ট হয়েছে। আমার বাচ্চা রাত্রিবেলায় মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ অন্তর অন্তর ভালো মানুষের মতো ফিপি ফিপি কেঁদে উঠতো, হুপি হুপি কেঁদে উঠছে। মায়ের সেই রাত্রিটা ভীষণ কষ্টভাবে গিয়েছে। আমাকে যখন বলতো যে মা এরকম এরকম কষ্ট হয়েছিল, তোর বাচ্চা এরকমভাবে আমার এত কষ্ট, আমার মায়ের জন্য তো কষ্ট হয়, তার সঙ্গে আমার বাচ্চার কষ্টটা আমি বোঝাতে পারবো না। আমার বাচ্চার কতটা কষ্ট হয়েছিল, এইটুকু বাচ্চা, ওইটুকু বাচ্চাও কতটা কষ্ট পেয়েছিল যে ওর মাকেও পাচ্ছে না, সেটা কাউকে বোঝানোর নয়। এবার আমার বাচ্চা আর একটা আমি কষ্ট বলি, যখন আমরা ওখানে ছিলাম আমার বাচ্চা কিন্তু এখানে কয়েকটা দিন পর, 5-6 দিন 10 দিন পর, ও না রাত্রিবেলায় আর ঘুমোতো না। জানি না ওর কী প্রবলেম হতো ওখানে, আর রাত্রিবেলায় ঘুমাতো না। তারপর বাড়ি এসে ঠিক আবার যেমন কথা তেমন হয়ে গেছিলো, রাত্রিবেলায় ঘুমোতো, সব কিছু করতো, কিন্তু ওই টাইমে ও সারা রাত্রি জ্বালাতো, ঘুমোতো না, আমাদেরও ঘুমোতো না। কিন্তু একটা কথা, আমার বাচ্চার যে কষ্টটা সেটা কাউকে বলার না। আমি তো কষ্ট পেয়েছি, আমার মাও পেয়েছি, সবাই পেয়েছি, কিন্তু ওর কষ্টটা বোঝানোর নয়। আমি কাউকে বোঝাতে পারবো না যে আমি যে কষ্ট পেয়েছি বা আমার বাচ্চা যে কষ্ট পেয়েছে, আমি ওকে পাইনি ভালোভাবে, ও আমাকে পাইনি ভালোভাবে, সেইভাবে ওইটুকু বাচ্চা যে কতটা কষ্ট। তারপর বাড়ি আসি, আস্তে আস্তে আমার ব্রেস্ট মিল্ক আবার ঠিক হয়ে যায়, ও আবার ব্রেস্ট মিল্ক পায়, ঠিকই আছে, কিন্তু ওই টাইমগুলো ভীষণই কষ্টকর, বা যেগুলো আমি বোঝাতে পারবো না কাউকে। আমি খুব ছোট্টর মাধ্যমে এই জিনিসটা হালকা তোমাদেরকে তুলে ধরলাম যাতে তোমরা বুঝতে পারো। আমি খুব ছোটো করেই বললাম, আমি অত ডিটেলস এবং ব্রড করে এমন কিছু বলে যেটুকু খুব ইম্পর্টেন্ট, যেগুলো না বললেই নয়, যেগুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যে আমার এই বেঁচে থাকা, আমি যেখানে আছি, সম্পূর্ণটা আমার মা বাবার কৃতিত্ব। আমার বাড়ির লোক, আমার বাবার বাড়ির দিক থেকে আমার বাড়ির লোক, আমার কাকু জেঠু পিসি, কেউ আমার এমন কেউ ছিল না যে আমার খোঁজ নেয়নি, প্রত্যেকে আমার খোঁজ নিয়েছে সব কিছু। কিন্তু এত কষ্ট করে এভাবে বাঁচিয়ে ফিরে এনেছে, অনেক অনেক লাখ লাখ টাকা। আমার বলবো, আমার বিয়ে হয়েছে, বিয়ে 3 মাসের মাথায় প্রেগনেন্ট, আমার বাচ্চার প্রথম থেকে যত ওষুধ যা কিছু, প্রথম থেকে আমার ওষুধ, আমার বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় যা ডেলিভারি খরচা, এবং এমনকি আমার যে অপারেশন হয়েছে A to Z আমার বাবা করেছে। আমার বাবা এটা আমি কখনো শোধ করতে পারবো না, কখনো না। তারা এখনও করে যাচ্ছে। সে আমার বাচ্চার এত লাখ লাখ টাকা, আমি সত্যি আমার ভীষণ খারাপ লাগে। আমার কি বলুন তো, প্রত্যেকে আমার এত খবর নিয়েছে, কিছু বলা নেই, কিন্তু আপনাদেরকে কি বলবো, আমার সব থেকে দুঃখের বিষয় একটাই, যে আমার হাজব্যান্ড আমার সাথে ছিল। আমার দুঃখের বিষয় একটাই, যে সো কল্ড নিজের মানুষ যারা, তাদের সমাজের চোখে যারা নিজের মানুষ, একটা মেয়ের কাছে কেউ আমার কখনো খবর নেয়নি। 1 টাকা তো দেওয়ার দূরের কথা, আমার কেউ কখনো খবর নেয়নি। আমার কাছে এটাই সব থেকে বড় দুঃখের কথা। আমার বাচ্চা কেউ কখনো খবর নেয়নি এরকম একটা সিচুয়েশনে। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমি সত্যি বলতে একটা কথা বলছি, আমি এই প্রফেশনে এসেছি সত্যি ইনকামের জন্য। আমি চাই না আমার যে কোনো পরিস্থিতি হোক, যাই হোক, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি কিছু একটা করে। সেই জন্য আজকে আমি এই প্রফেশনে এসেছি, শুধু ইনকামের জন্য। আমার কোনো কিছু হলে আর যেন আমাকে কাউকে হাত পাততে না হয়, আমি যেন নিজের ট্রিটমেন্টটা করাতে পারি, আমার বাচ্চাটাকে যেন মানুষ করতে পারি, আমার বাচ্চার যেন ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হয়, কারোর কাছে যেন আমাকে হাত পাততে আর না হয়। আমি চাই যে নিজে একটা ইনকাম করতে। আমি সেজন্য এই প্রফেশনে এসেছি। যে কষ্টগুলো পেয়েছি এবং আমাদের জন্য যা করেছে আমার বাবা মা, যত সত্যি ভীষণ খারাপ লাগে। জানি সেটা তারা বাবা মা তার মেয়ের জন্য করেছে, ভালোবাসে, সবই ঠিক আছে, কিন্তু একটা তো খারাপ লাগা থাকে, আপনারাই বলুন, তাই না? তো আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন, আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন যাতে আমি নিজের একটু দাঁড়াতে পারি, আমাকে একটু সাপোর্ট করবেন। এর থেকে আর বেশি কিছু বলার নেই। একটা কথা বলার, আমার যখন এখান থেকে আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, আমরা সব কিছু ওখানে বলেছিলাম, আমাদের কিন্তু টিভির ওষুধ সব বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আমাদের কিন্তু টিভি হয়নি, ঠিক আছে, এটাই কথা।
সম্পূর্ণ ভুল একটা ট্রিটমেন্ট আমাদের উপর দিয়ে চলেছিল। একটা কথা, যে এখানকার ডক্টররা কিন্তু জিনিসটা বুঝে গেছিলো যেটা কী, কিন্তু এত মানুষের হয়ে গেছিলো যেটা ডক্টরদের দোষ ছিল না, কিছু করে তারা নিজেরাই জানতো না এরকম একটা সিচুয়েশন হয়ে আছে ওটির ভিতরে, ঠিক আছে। যখন ওরা জানলো তাদের মধ্যে হাতের বাইরে চলে গেছিলো, এতগুলো ডক্টর পুরো অবাক হয়ে গেছিলো। এটাই হচ্ছে ব্যাপার, যে তারা বলে উঠতে পারেনি যে জিনিসটা এতটা খরচার ব্যাপার, এত কিছু ব্যাপার তারা আর প্রকাশ করতে পারেনি, যারা যেমন তেমন করে এটাকে ঠিক করতে চেয়েছিলো। এটাই বলার, যে তাদেরও কোনো দোষ ছিল না যে তারা কি করবে ওরা। আমার এটা মনে হয়েছে, আমি তাই বললাম, এটাই ঘটনা। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমাদের এত কিছু ঘটে গেছে, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বললাম। আমি চাই না, সত্যি বলতে ভগবানের কাছে মানে প্রে করি যে এরকম লাইফ, এরকম জিনিস যেন পৃথিবীতে কারোর না হয়, কোনো মায়ের যেন না হয়। জানতাম না, বুঝতে পারছিলাম না যে কখনো বাচ্চার কাছে ফিরতে পারবো কিনা, সুস্থ হতে পারবো কিনা, বাচ্চাটাকে তার মাকে পাবে কিনা, আমি কি আমার বাচ্চাটাকে ফিরে পাবো আগের মতো আমার কাছে, আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছিলাম না। একটাই জিনিস এখন চাই, যেন কোনোদিন আর কারো কাছে এইভাবে হাত পাততে না হয়। আমার বাবা খুব করছে, এখনো করে, ভীষণ ভালোবাসে, কিন্তু আমি চাই না যে কারোর কাছে। আমি এখন নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এর থেকে বেশি কিছু আর বলার নেই। যাতে নিজের কোনো কিছু হলে, নিজের বাচ্চার কোনো কিছু হলে আর যেন আমার কাছে হাত পাততে না হয়। আমি নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারি, নিজের বাচ্চার ট্রিটমেন্ট যেন নিজে করাতে পারি।